যে আসলে ইউনূস সরকার এবং তার যে গ্যাং, এরা আসলে সবাই পালাতে চাচ্ছে, সবাই পালাতে চাচ্ছে। ডক্টর ইউনূস এখন কি চাচ্ছে, যে যে কোনো মুহূর্তে একটা কোন রকম নির্বাচন দিয়ে, সেটা জামাতের হাতে দিক আর বিএনপির হাতে দিক, অথবা জামাত বিএনপি এদের কম্বাইন্ড হাতে দিয়ে সে পালিয়ে চলে যাবে, এটা হলো তার প্ল্যান। কারণ সে জেনে ফেলেছে, বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ, একেবারেই অতিষ্ঠ। কি এমনি বুঝেছে। আর ডক্টর ইউনূস তো নিজে কিছুই না, মূলত তাকে কে চালায়? তাকে চালায় মিস্টার ওয়াকার, আমাদের সেনাপ্রধান। সেনাপ্রধানও বুঝতে ফেলছে যে এই লোক দিয়ে আর কিছুই হবে না, একদিকে হইলো বুইরা গাই, ঠিক আছে, কারণ তার তো বিয়ানির সময় নাই, যা করানোর তারা করে নিছে, এখন আর কিছুই করানো যাবে না। সুতরাং এই মুহূর্তে কোন রকম নির্বাচনটা দিয়ে যদি ছেড়ে দেয়, মাকে বাসে পালিয়ে যায়, তাহলে ডক্টর ইউনূসও বাসে, ওয়াকারও বাসে। শুধু যে ইউনূস বাসে তা না, ওয়াকারও বাসে। নির্বাচনটা হয়ে গেলে তারা বিদেশ চলে যেতে পারবে, এই হলো তাদের প্ল্যান। এখন এমনি তো পালিয়ে যেতে পারবেন, এমনি পালিয়ে গেলে একেবারে সর্বনাশ, তাদের ধরা। তাহলে তো তারা পাবলিকের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ সে একা পালাবে। আর গুলো ইউনূস যদি এখন কোনো কারণে পালিয়ে যায়, একটা তো এই দেশের একটা এনসিপি ফেনসিপি গ্যাং খেলা মঞ্চ কিনলে কিছু খুঁজে পাবেন। এই কারণে এখন চাচ্ছে একটা কোন রকম নির্বাচন দিয়ে, মানে যদিও আমরা মনে করছি, এখনো বিশ্বাস করি না নির্বাচন হবে, তারা চাচ্ছে যে কোনো একটা ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যাবে। অলরেডি আজকে এই তাদেরই লোক বলে ফেলেছে যে যে কোনো মুহূর্তে এই সরকার কি অন্তর্বর্তী সরকারের পরিবর্তন আসতে পারে, কে যেন বলছে আছে। তো এই যে এইগুলো বক্তব্য কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তারা এখন ছেড়ে দেয়, মা কেটে বাঁচে। আপনি যত কথাই বলেন, ওই টাকলা ব্যালিস্টার ফুয়াদ, ওই এনসিপি গ্যাং এর নেতা, আর ইনকালাব মঞ্চের হাদি, পাকিবাদীর পোলা হাদি, এরা তো দেশ চালাইতে পারবে না। এদের তো কে নেতা মানবে আপনি বলেন? আমি এর আগে বোধ হয় আপনার চ্যানেলে বলছি, যে বা অন্যান্য জায়গাতে বলেছি, সেটা হলো যে সচিবালয়ের যারা সচিব, সিনিয়র সচিবটা দূরের কথা, জুনিয়র যে সচিব, সে ডক্টর ইউনূস ছাড়া কাউরে সরকার মানে না। আপনি জানেন, এই আসিফ নজরুল সাহেবকে মানে না, এরা জাহাঙ্গীর সাহেবকে মানে না, এরা ওই যে আমাদের রেজওয়ান আপাকে মানে না, এরা ফরিদ আক্তারকে মানে না, এরা পাত্তাই দেয় না, এদের 5 পয়সা দাম দেয় না। এরা শুধু শুধু সেনাবাহিনী, যে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে কার ডরে? বাংলাদেশের আওয়ামী লীগের সচিবকে ডর, সচিবের ডরে। এটা তো জানেন। এই দুই কারণে রাখা হয়েছে। আপনার মনে করেন না যে আর্মি শুধু ছাত্রলীগ যুবলীগ ঠেকানোর জন্য? এই যে মব সন্ত্রাস, এটা শুধু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। সচিবালয়ে মেসেজ দেওয়া, বেশি কথা বললো না আমলারা, তাহলে কিন্তু তোমাদের মব সন্ত্রাস করা, এটা সামনে ওয়াকারের প্ল্যান। এটা সচিবকে ভয়, কিন্তু সচিবেরাও ভিতরে ভিতরে ফুলে আছে। এরা একেবারেই আপনি কল্পনাই করতে পারবেন না, সচিবেরাও মাঠে নামবে মিছিল করতে চান্স পাওয়া মাত্র। শুধু সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে যেতে দেন, ব্যারাকে চলে যেতে বলেন, দেখেন এখন কি ঘটে। কোন সচিব ডক্টর ইউনূস ছাড়া নামলে, এই আসিফ বলেন, নাসিফ বলেন, ফাসিফ বলেন, ওদের পিয়ন দিয়ে ওদের থাপড়াবে। রেজওয়ানা বলেন, ঢুকতেই দিবে না গেটে, দেখবেন যে কি খারাপ ব্যবহার করে। শুধু সেনাবাহিনী ডরা চুপ করে আছে। আর মব সন্ত্রাসের লোক, মব সন্ত্রাস আপনি উঠিয়ে দেন। মব সন্ত্রাস তো তাদের পরিকল্পিত। যারা এই এখন দেখলো যে মব সন্ত্রাস করে আর আপনার আর্মি দেওয়া টিকা যাচ্ছে না, তখন তারা ভাগার প্ল্যান করতেছে, পালিয়ে যাওয়ার প্ল্যান। এখন দেখেন তারা আদৌ পালিয়ে যেতে পারবে কিনা, তাদের পালিয়ে যেতে দেওয়া। তার একটা সিমটম আপনি দেখেন আলী রিয়াজ, যিনি আমেরিকা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান বদলেই ছাড়বেন, এরকম একটা তার ভাবখানা ছিল। তিনি যেভাবে সেমিনার, সিম্পোজিয়াম, যেভাবে বৈঠক, সিরিজ বৈঠক করলেন, যেভাবে তিনি বয়ান দিলেন, আমরা বুঝে উঠতে পারলাম না তিনি বাংলাদেশের এই তথাকথিত এনজিও গ্রাম সরকারের সংবিধান উপদেষ্টা কিনা। এটা নিয়ে আমাদের সন্দেহ ছিল। এত বক্তব্য দিলেন তার কাছে, এই সংবিধান ভালো না, বদলে ফেলবেন। কেউ কেউ তো বললো সংবিধান ছুড়ে ফেলে দিবে, তার আগে নির্বাচন নয়। সে আলী রিয়াজও বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। সুতরাং আপনি এটা তো ধরে নিতেই পারেন, যে লোকটা বললো যে আমি খাবো না, জামাইরে বলতে যাবো বাবা খাও, বাবা খাও, জামাইরে এত হাতে পায়ে ধরলো, সে বলে খাবো না। এখন জামাই নিজেই বলতেছে, নয়া জামাই আমি খাবো। দালমে পুস্তক আলা হায়, কোন সন্দেহ তো সৃষ্টি হবেই। হাতে পায়ে এত চেষ্টা করা হলো, আমরা এত কথা বললাম, আমাদেরকে নির্বাচন চাওয়ার কারণে আমাদের আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর, নরেন্দ্র মোদীর দোষর, ইত্যাদি ইত্যাদি, ভারতের দোষর, কত কথাই বলা হলো নির্বাচন চাওয়ার কারণে। এমনকি কখনো কখনো বিএনপির দোষরও বলা হলো, নির্বাচন চাই, কারণ নির্বাচন আসলে তাদের ধারণা বিএনপি ক্ষমতা চলে আসবে। কিন্তু আসলে রাজনীতিতে নির্বাচন হলে যে কি ঘটবে আমরা তো কেউ জানি না। তফসিল ঘোষণার পরে কি ঘটনা ঘটবে তাও আমরা জানি না। তফসিল ঘোষণার পরে যখন তারা জমা দিবে তাদের তাদের যে নির্বাচনী মাঠে যারা যখন নামবে, কে কিভাবে নামবে সেটা আমরা জানি না। তাদের নমিনেশন পেপার কে দিবে, কে পাবে না আমরা জানি না। তারপরে না বোঝা যাবে কোন দল আসবে, কোন দল আসবে না। এমনও তো হতে পারে বাংলাদেশে, মানে আপনি বিশ্বাস করেন, এটা আমি আগে ধারণা করি নাই,
এই গত 15-20 দিন যাবত আমার কাছে যে তথ্য আছে, আমার কাছে মনে হয় এইবার মিনিমাম যদি হয় আর কি নির্বাচন, সম্ভাবনা কম, তারপরে যদি হয় 100 স্বতন্ত্র প্রার্থী পাশ করার কোনো সম্ভাবনা রয়েছে। এখন তারা কোন দল থেকে আসবে, কোন দলে যাবে, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। ধারণা করা হচ্ছে যে কোন দলই এবার সংখ্যাগরিষ্ঠ পাবে না, এমনকি বিএনপি যে মনে করতেছে তারা চালায় ইলেকশন হলে ক্ষমতায় চলে যাবে, কিন্তু জামাত আর চরমনের পীড় তো একেবারে উচ্চ করে লাগছে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকানো যায়। সুতরাং এই যে স্বতন্ত্র প্রার্থী আসবে আর বিএনপির মধ্যে কোন দল, আমি যেটা মেসেজ পাচ্ছি যে বিএনপির আভ্যন্তরীণ কোন দলে প্রচুর স্বতন্ত্র প্রার্থী আসবে এবং তারা সেখানে পাশও করবে, এরকম কেউ কেউ মনে করে। কারণ বিএনপি যদি কোনো কারণে তাদের তাদের ভাষায় যদি তাদের জনপ্রিয় নেতাদের না দেয় ধানের শীষ মার্কা, তাহলে তারা স্বতন্ত্রতে পাশ করবে, এটা অনেকে ইলেকশন করবে এবং পাশ হবে। সুতরাং এতে বোঝা যায় যে অনেক কিছুই ঘটবে, তবে পালায় যাচ্ছে এটা নিশ্চিত। কারণ হঠাৎ করেই আমাদের মাশাআল্লাহ আমাদের আদম ব্যাপারী সাহেব নির্বাচনের কথা বলে ডক্টর ইউনূস, হঠাৎ করে যাতে আমি জাতীয় ভাতিজা বলি কালামারা, সে নিজেও বলে হাসনাত আব্দুল্লাহ নাকি কি যেন নাম, সেও বলতেছে পারলে কালকেই নির্বাচন দেন। এগুলো তো সন্দেহ সৃষ্টি করে। আপনি আমাকে প্রতিদিন বললেন আমার বাড়ি আইসেন পরীক্ষা আসেন। আমি বললাম না যাবো না, দাওয়াত খাবো না, আমার নাতির বিয়ে, কোলার মুসলমানি, ভাইগনের বিয়ে শাদী ইত্যাদি বলে আপনাকে আমি অ্যাভয়েড করি। হঠাৎ করে আমি আপনাকে বললাম যে দাদা আমি কিন্তু আপনার বাড়িতে আসতেছি ফেব্রুয়ারি মাসে, তো আপনার তো সন্দেহ হবেই যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, কোনো কুমতলব আছে। এই কুমতলবটা কি এদের কুমতলব হচ্ছে এখন এরা ছেড়ে দেয় আমাকে দে বাঁচি। কারণ এই ডক্টর ইউনূসের যে প্রভু, তিনি তো আসলে কামলা দিচ্ছেন। আমি সরি এই শব্দটা ইউজ করার না। ডক্টর ইউনূস তো আসলে কোন দেশের গোয়েন্দা সংস্থা কামলা দিচ্ছেন। কারণ হলো তিনি তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন। কিছু করতে পেরেছেন, অনেক কিছুই করতে পারেননি। সুতরাং এখন তো তারা যে প্রভু, তারা তো বুঝে ফেলেছে ডক্টর ইউনূসকে দেওয়ার কাজ হবে না। এই যে আপনি আমাকে ডাকেন, আমাকে আপনার চ্যানেলে ডাকেন কথা বলার জন্য, আপনি দেখলেন যে এই লোকটা কথা বলতে পারতেছেন, বাকে দিয়ে কথা বলানো যাবে না, বা এই লোকটা অপ্রাসঙ্গিক কথা বলে, বা এই লোকটা আলোচনার বাইরে কথা বলে, তখন তো আপনি আমাকে আর ডাকা তো দূরের কথা, আমি ডাকলেও তো আপনারা রাখবেন না, বা দর্শক আমাকে পছন্দ করবেন। ডক্টর ইউনূসকে যারা নিয়োগ দিয়েছে বা তাকে আমন্ত্রণ জানিয়েছে, যদি ভদ্র ভাষায় বলি, বা যাদের কাঁধে আইনা বসাইছে, তারা তো বুঝে গেছে ডক্টর ইউনূসকে দিয়ে আর কিছু হবে না। কারণ যেই দেশে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, 18 লক্ষ নারী সরাসরি শ্রমজীবী নারীর চাকরি নাই, শুধু নারী। তো এই যে দেশের পরিস্থিতি, যে কোনো সময় দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা সেটা বলতেছে, যে কোনো সময় দেশে আরেকটা বিস্ফোরণ ঘটবে। ছাত্রের বিস্ফোরণের চাইতে কিন্তু শ্রমিকের, সাধারণ মানুষের বিস্ফোরণ ভয়ঙ্কর হয়, খুবই ভয়ঙ্কর হবে, এবং সেটা হবে স্বতঃস্ফূর্ত। আপনার পেটে ভাত না, এই যে এখন যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আপনি আমাকে যত কথাই বলেন, আমি তো আপনার অনুষ্ঠানে আসতে পারতাম না। আমি যদি এখন ভয়ঙ্কর অসুস্থ থাকতাম, আমি তো আপনার এখানে আসতে পারতাম না, বেশি হাসপাতালে থাকলে। তো এদের দশা তাই। দেশের মানুষের আপনি দেখেন, আগে আলুর দাম কম ছিল, এখন আলুর দামও বেড়ে গেছে। যারা ইউনূসকে খালু বানিয়েছিল, যারা আমাদের ওই বুড়ি কোটায় যারা এসেছে তাদের খালা বানিয়েছিল, আর জাতীয় ভাতিজা যারা এখন ক্ষমতায়, এরা তো বুঝতে পারেন। আপনি দেখেন এনসিপির নাম কোথায় এখন, এনসিপির নাম শোনেন, তারা নির্বাচন করবে, তারা ইলেকশন করবে, কত লম্বা লম্বা কথা। তারা 32 নম্বর ভাঙে বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্র তুলে ফেলতে চায়, তারা ক্যান্টনমেন্ট রিট করে। আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সব নেতারা এই হুমকি দিয়েছে যে ব্যারাকের লোক ব্যারাকে থাকো, তোমার কাজ তুমি করো, মাঠে আইসো না। সংঘর্ষে গেছে, কিন্তু কোনোদিন কিন্তু কোনো নেতা বলে নাই যে আর্মি অফিসের হেডকোয়ার্টারে ইট খুলে নিবে, এটা তারা বলেছে। তো তখন আমরা বুঝেছি যে এটাকে আসলে ভ্যানিশ করে দেওয়া হবে। এটা তো ভ্যানিশ হবে, কারণ এই সংগঠন তো পরগাছা। এনসিপি বলেন, ফেনসিপি বলেন, যা নাম বলেন, বৈষম্য বিরোধী, এগুলো তো পরগাছা। এদের পিছনে কেউ না কেউ মেকানিজম করেছে। তো তারা এদেরকে ভ্যানিশ করে দিয়েছে, কারণ তাদের ডাকসু দখল করা শেষ। এখন তো এই বৈষম্য বিরোধী এনসিপি এদের দরকার নাই, সামনে নির্বাচনে তো এনসিপির দরকার নাই। কারণ আপনি যত কথাই বলেন, এনসিপি নাম দিয়ে ইলেকশন করলে তো জামানত তো দূরের কথা, তারা তো এজেন্ট খুঁজে পাবে না, দূরের কথা। এটা আমি তো বলতে পারবো। ভাই একটু আমি বলে নিই আপনাকে, আজকে রাত 10টায় আমি যে প্রোগ্রামটা করব, আমি অলরেডি প্রোগ্রাম টাইটেল দিয়ে দিয়েছি। আপনার সাথে অনেকগুলো বিষয় মিলিয়ে যায়। আমি টাইটেল দিয়েছি এনসিপির কি মৃত্যু ঘন্টা বেজে গেছে, মানে ওই টাইটেল আজকে রাত 10টায় পড়াবো। ইন্টারেস্টিং। দেখেন আমি খেয়াল করে নিই, দেখেন এটা তো সত্য, এটা ঘটতেছে। শোনেন, লাইন অফ থিঙ্কিং যদি এক থাকে,
আপনি যে মতেরই হন প্রকৃত বিষয়টা তো বুঝতে পারেন, এই জন্য আমাদের মিলে যাচ্ছে। এরা তো আসলেই এরা বিলীন, এরা তো হলো হাওয়াই মিঠাই, এদের কাজ শেষ, এদের বিদায় জানাবে, এটাই স্বাভাবিক। জামাত যদি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে তারা ইলেকশন করতে সাহস পায় না। এরা কিন্তু পাশ করেছে এবং পাশ করবে আরো জানতো, ষড়যন্ত্র করে ক্ষমতা দেবে তাও জানে, কিন্তু শিবির নাম দিতে ভয় পাইছে, তাই তারা এই সমস্ত নামে আসছে। এখন তো দখল করা শেষ, তাদের বৃহত্তর চিটাগাং তাদের আগেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে মনে হয়, ভবিষ্যৎ থাকবে কিনা জানি না। রাজশাহী তাদের দখলে, খুলনা তাদের দখলে, কিন্তু ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ব এই দুইটা দখল করা মানে কি পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মগজ দখল করে নিচে নামবে, এখন ধীরে ধীরে আপনি ছড়িয়ে যাবেন, এটা তারা বুঝে ফেলেছে। তাই এখন এটা তো এখন নিজ নামে আস্তে আস্তে দেখবেন, আগামীতে দেখবেন ভিন্ন ইউনিভার্সিটিতে শিবির নামে তারা আসবে যদি ক্ষমতা এইরকম ভাবে দেশ চলতে থাকে। কিন্তু ইউনুসকে পালাতে হবে এই কারণে যে দেশে অর্থনীতি ভালো না, বিশ্বের পরিস্থিতি ভালো না। যেই দিন চায়নাতে সামিট হয়েছে, সেই দিন পুতিন প্রেসিডেন্ট চাইনিজ প্রেসিডেন্ট, তারপর ভারতের প্রধানমন্ত্রী যেদিন মিটিং করেছে, সেই দিনই আসলে ডক্টর ইউনূসের ভবিষ্যৎ নির্ণয় হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। এটা আপনি নিশ্চিত থাকবেন, ওই দিনই নির্ণয় হয়ে গেছে, তাকে হি মাস্ট গো, এটা হয়ে গেছে। তো তারই প্রতিফলন আমরা দেখতে পারতেছি এই নির্বাচন। আপনি দেখেন দুইটা মেসেজ আপনি পেয়ে গেছেন। প্রথমত, ভারত এই তো কয়েকদিন আগে ভারত বলে ফেললো যে তারা যে কোনো প্রয়োজনে, সেটা যে কোনো দেশ হোক, তাদের বিরুদ্ধে যদি কেউ সন্ত্রাসী ঘাঁটি করে, ভারত অপারেশন সিন্দুরের মতো অপারেশন চালাবে। এটা মেসেজ কার জন্য? এই মেসেজ এই মুহূর্তে দেওয়ার, এই মেসেজ বাংলাদেশের জন্য, যে হাটাজারি বলো আর গজারি বলো, চরমনাই পীরের বলো, কিছুই মানবে না, মেরে দিবে। এটা তারা বুঝে ফেলেছে, এগুলো মেসেজ। এই খবর তো বাংলাদেশ সেনাবাহিনী রাখে, তাই না? তারা তো আগে থেকে এইগুলো জানে। তো মনে করেন যে এই মেসেজ গুলো আছে। তারপর চায়নার প্রেসিডেন্টকে একেবারে চৌকিদারের মতো দাঁড় করায় রাখলো, সামনে দিয়ে চলে গেল, তিনজন কথা বললো না, এগুলো তো মেসেজ। তো এই মেসেজ ইউনূসও বুঝতে পারছে 100-র মতো স্বতন্ত্র প্রার্থী আসবে, এরা কারা? আপনার সাথে আমার মিলে গেছে, দেখেন আপনার ইনফরমেশনের সাথে আমার সাথে কোথাও একটা মিলে যাচ্ছে, আমাদের তথ্যের মধ্যে মিল আছে কোথাও না কোথাও। হুবহু তো হয় না কখনো, আপনার সেক্টর আলাদা আমার আছে, কিন্তু দেখেন বিষয় কিন্তু একই দাঁড়াচ্ছে। ওই যে আমার কাছে আসছে তথ্য যে এটা আমাকে ক্যান্টনমেন্ট থেকে বলছে, আপনি হয়তো সচিবালয় থেকে পেয়েছেন, সচিবদের কাছ থেকে পেয়েছি যে তারা আর সহ্য করতে পারতেছে না। সচিবালয়ে প্রত্যেকটা স্টাফ, পিয়ন থেকে শুরু করে সিনিয়র সচিব, প্রত্যেকটা মানুষ বিরক্ত, একেবারে সুইপার ওইখানের যে চতুর্থ ফোর্থ ক্লাস যারা চাকরি করে তারাও ফেড আপ এই সরকারের উপরে, একই সাথে তারা মবের উপরে ফেড আপ, একই সাথে তারা এটা মেনে নিচ্ছে না। সবচেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, যেহেতু কথা আপনি বুঝতে পারছেন, আমার পেটের কথা বের করেই ছাড়বেন আপনি, আপনার এই কৌশলটা খুব ভালো, ঠিক আছে? আপনি আর আসাদ নবী খুব কৌশলী মানুষ, পেটের কথা বের করবেনই। তাহলে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের যারা, তারা যত না বিরক্ত এই সরকারকে, এই আর্মির শাসনকে সচিবালয় পছন্দই করতেছে না। এরা প্রতিটা সেকেন্ড, আওয়ামী লীগের লোক তো আশা করতেছে 1 বছর না 2 বছর, 3 বছর পরে ক্ষমতায় যাবো, বা 5 বছর পরে, তারা প্রস্তুত আছে 5 বছর পরে গেল, কিন্তু সচিবালয় 5 মিনিট মানতে রাজি না। এরা বলতেছে যে এখনই এদের দূর করতে হবে। এরা সচিবালয় মনে মনে কি চাচ্ছে জানেন? এবং আরেকটা কথা বলি, পুলিশ প্রশাসন এরা মনে মনে চাচ্ছে আওয়ামী লীগ কেন মাঠে নামেন, আওয়ামী লীগ কেন মাঠে নামেন, ছাত্রলীগ কেন নামেন, এরকম বলতেছে। সুতরাং আপনার কথা সঠিক, সচিবালয় তো সচিব নিজেরা নামতে পারবে না, যেমন সেনাবাহিনীরা, জামাতেরা অন্যদের নামিয়ে দিয়েছে। ওই যে আপনি যেটা বলেন, হয়তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছে, লোক আমার নিষিদ্ধ করে দিয়েছে, জয় বাংলা স্লোগান বলে মারে, তখন আপাতত হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের একটা ব্যানার তৈরি করে সেইখানে তারা নেমে যাবে, সচিব অবশ্যই সহযোগিতা করবে। আর এই তথ্যটা আমি ভিন্নভাবে পেয়েছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে, উত্তরপাড়া থেকে। তারা বলেছে যে বাংলাদেশ আগামীতে 100 জনের মধ্যে, আমরা বলছি এভাবে যে অত ব্যাখ্যা করে বলছে বিষয়ের উপরই মনে হয় মুজফরি সাহেব আপনার 100-র মতো স্বতন্ত্র প্রার্থী মনে হয় পাশ করবে এইবার। কারণ আমি বলতেছিলাম যে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে, যদি আমরা যদি বিএনপি 200 আসন পাবে, 250 আসন পাবে, এরকম বলে ফেলছিলাম। তখন তিনি বললেন যে না, 100 তো স্বতন্ত্রই আসবে, তাহলে বিএনপি 200 কোথায় পাবে?